ভ্যালু থাকবে অ্যাবভ দি 99% অফ আপার রেফারেন্স ভ্যালু। আর আরেকটা জিনিস সেটা থাকবে, সেটা হলো ক্লিনিক্যাল স্টেটস অফ মাইকোডিয়াল ইসকেমিয়া। এবং ইসকেমিয়ার মধ্যে যে আমরা বলছি সিমটমস অফ মাইকোডিয়াল ইসকেমিয়া, নিউ অনসেট ইসিজি চেঞ্জ, ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউ, এই দুইটাই আমরা বলতে পারি ইসিজি চেঞ্জ। এভিডেন্স অফ লস অফ মায়োকার্ডিয়াম যেটা আমরা বলছি, যে এটা কিভাবে বুঝতে পারি, আমরা ইকোকার্ডিওগ্রাম করতে বুঝতে পারি, অথবা রেডিওলজিক্যাল অন্য এভিডেন্স দিয়েও বুঝতে পারি, এবং ডিটেনশন অফ ইন্টারকরোনারি থ্রোম্বাস বাই এনজিওগ্রাফি অর অটোপসি এটা বুঝতে পারি। এই যে জিনিসটা, এইটাই হলো এমআই ডেফিনেশন। একটু জটিল, যেটা তোমার ডাব্লিউএস এর ক্লাসিফিকেশন থেকে, তবুও একটু মনে রাখতে হবে যেহেতু এখন সবাই এই ডেফিনেশন ইউজ করে। এখন মানে যে আপার মানে 99% অফ আপার রেফারেন্স লিমিট যেটা আছে সেটা এরকম, ট্রোপোনিনটা এইরকম ভাবে রিলিজ হয়। খুব আর্লি স্টেজে যদি আমরা ট্রোপোনিন করি তাহলে আমরা ট্রোপোনিন নন ডিটেক্টেড অবস্থায় পাবো। এটা একটা দেখো ডেল্টা ওয়েভের মতো আছে। এটা যত মানে করোনারি আর্টারি ওকুলেশন থেকে সিমটমস যত টাইম যাবে তত মানে এইটা বাড়তে থাকবে, ট্রোপোনিন এইটা বাড়তে থাকবে, এবং শেষের দিকে তোমরা যদি করি তাহলে এটা আবার কমতে থাকবে। এই যে বাড়া এবং কমা, হ্যাঁ, দিস ইজ রাইজ এন্ড ফল, এইটাই হলো ডেল্টা ওয়েভ। এবং খুব আর্লি স্টেজে আমরা যদি এটা মানে ট্রোপোনিন করি 4 ঘন্টার আগে, তাহলে ট্রোপোনিন আনডিটেক্টেড অবস্থায় থাকবে, অথবা 99% এই সবুজ ঘরটা 99%, এই 99% এর নিচে থাকবে। এরপরে যদি 4 থেকে 6 ঘন্টা পরে করি আমরা, তাহলে এটা আস্তে আস্তে করে রেইজ হইতে থাকবে, এবং যত টাইম যাবে তত এটা বাড়তে থাকবে, এবং একটা পর্যায়ের পরে আবার এটা কমতে থাকবে। এই যে ডাইনামিক চেঞ্জ, ট্রোপোনিন আই বাড়া এবং কমা, এটাই ইন্ডিকেট করে মায়োকার্ডিয়াল ইনজুরি। এবং যদি কখনো আমরা যদি পরপর 2টা বা 3টা স্যাম্পল করি, এবং তখন দেখবো যে এটা ডেফিনেটলি রাইজ আছে অথবা ডেফিনেটলি ফল আছে। যদি এই স্টেজে করি তাহলে এইটা থেকে এইটা রেইজ থাকবে, কিন্তু একটা পিক স্টেজে যদি করি আমরা, এইখানটায় করি, তাহলে দুইটা অবস্থায় সামঞ্জস্য অবস্থায় রেইজ থাকবে না, কারণ দুইটা একই রকম, এটা ফ্ল্যাট মানে ওই থাকবে। কিন্তু এখানে যদি করি আবার তখন ডিক্লাইন পাওয়া যাবে, রাইজ অথবা ডিক্লাইন, এটাই হলো মানে মায়োকার্ডিয়াল ইনজুরির মানে একুট মায়োকার্ডিয়াল ইনজুরির এভিডেন্স। নিচে আর একটা দেখো ডট ডট করে দেওয়া আছে, যদি ট্রোপোনিনের ভ্যালুটা পারসিস্টেন্টলি একই রকম থাকে, কোনো যদি চেঞ্জ না থাকে, তাহলে তুমি এটাকে ধরতে পারো যে ক্রনিক মায়োকার্ডিয়াল ইনজুরি। হ্যাঁ, এটা মায়োকার্ডিয়াল ইনজুরি হিসাবে এটা থাকতে পারে। এটা মায়োকার্ডাইটিস বা অন্য কোনো ভালভুলার ডিজিজ, অন্য কোনো অথবা হার্ট ফেইলিওর, এই স্টেজে এরকম থাকতে পারে। এটা একুট করোনারি আর্টারি ওকুলেশনের। এই যে এই জন্যই তোমাদেরকে দেখানো হলো একটা স্ট্রেট লাইন আর একটা ডেল্টা। ট্রোপোনিন আই শুধু এমআই ছাড়া, এই সাউন্ড অফ করে নাও, ই করো, ট্রোপোনিন আই শুধুমাত্র মায়োকার্ডিয়াল ইনজুরি ছাড়া অন্য কোনো কারণেও বাড়তে পারে। সে কারণগুলোর ভিতরে হলো যে খুব ইম্পর্টেন্ট হলো কিডনি যদি ফেইলিওর থাকে তাহলে ট্রোপোনিন আই বাড়বে, হার্ট যদি ফেইলিওর থাকে তাহলে ট্রোপোনিন বাড়বে, ভেন্ট্রিকুলার এরিথমিয়া আইদার টেকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া, এনিমিয়া, সিভিয়ার এনিমিয়া, হাইপোক্সিয়া, হাইপোটেনশন, তাহলে এই সমস্ত জিনিসগুলাই ট্রোপোনিন আই বাড়বে। এবং এমনও হতে পারে এটা এই বাইরের সাদাটা হলো নো ইনজুরি, কিডনি ডিজিজ হইলেই যে তোমার ট্রোপোনিন বাড়বে অথবা কিডনি ইনজুরি হবে তাও নাও হইতে পারে। এই হলুদ হলে ইনজুরি, মায়োকার্ডিয়াল ইনজুরি হতে পারে, আর লালটা টাচ করলে হলো এমআই। তার মানে হইতেছে ক্লিনিক্যাল সেটিংস এর সাথে যদি ট্রোপোনিন থাকে তাহলে এটা এমআই হবে। তাহলে কিডনি ডিজিজে তোমার নো ইনজুরি থেকে মায়োকার্ডিয়াল ইনজুরি এবং এমআই তৈরি করতে পারে। ঠিক সিম্পলি এনিমিয়াও, সিভিয়ার এনিমিয়া থাকলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থেকে সেই নো ইনজুরি টু মায়োকার্ডিয়াল ইনজুরি টু এমআই করতে হবে। একটু জটিল, যদি পারো মনে রাখতে তা মনে থাকো, না মনে রাখতে পারলে ক্ষতি নেই। যদি এখন ক্লাসিফিকেশন পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে, এই ক্লাসিফিকেশনটা তোমার অবশ্যই বলতে হবে, সেটা হলো এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই আর নন এসটি এলিভেটেড এমআই। এসটি সেগমেন্ট যদি ইলেভেটেড থাকে সেক্ষেত্রে আমরা বলবো এসটি এলিভেটেড এমআই, কারণ তার চিকিৎসা ভিন্ন। আর যদি এসটি সেগমেন্ট ইলেভেশন না থাকে এবং এসটি সেগমেন্ট যদি ডিপ্রেশন থাকে, ইনভার্সন থাকে, সেটাকে বলবো আমরা নন এসটি এলিভেটেড এমআই। এবং একটু সাউন্ড গুলো যদি তোমরা মানে মিউট করে নিতে নিজেদেরকে, একটু ভালো হতো।
যদি কেউ হাতে কন্ট্রোল থাকে একটু মিউট করে দাও। আচ্ছা, আর এসটি এলিভেটেড এমআই ডায়াগনোসিস করার জন্য এসটি সেগমেন্ট ইলেভেশন লাগবে, অ্যাট লিস্ট 2টা লিডে এরকম থাকবে, অথবা বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি থাকে। এটা হলো ডিপেন্ডিং অফ দি এসটি সেগমেন্ট ইলেভেশন। আরেকটা ক্লাসিফিকেশন আছে একটু জটিল, যদি মনে রাখতে পারো, এটা হলো প্যাথোলজিক্যাল, ক্লিনিক্যাল এন্ড প্রগনোস্টিক ডিফারেন্স অনুসারে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 4 এন্ড 5 এমআই বলে আর কি। টাইপ 1 এমআইটা হইতেছে যদি করোনারি আর্টারিতে যদি প্লেক থাকে, সেটা যদি ডিসেকশন হয়ে করোনারি আর্টারিটা বন্ধ হয়ে যায়, সেটাকে বলে টাইপ 1 এমআই। এটা হলে অ্যাথেরোথ্রম্বোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস থাকবে, সেটা থ্রম্বোসিস হয়ে যদি বন্ধ হয়, যেটা ম্যাক্সিমামই হয় 90% এর উপরে এইটাই হয়। 2 হলো অ্যাথেরোথ্রম্বোসিস ছাড়া যদি এমআই হয়, সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ হয়ে যদি এমআই হয়, সেটাকে টাইপ 2 এমআই বলবে। এবং টাইপ 3 এমআই হলো, আমরা এমআই ডেফিনিশন অনুসারে বলছি, আমরা মায়োকার্ডিয়াল ইনজুরি হতে হবে এবং ক্লিনিক্যাল সেটিংস থাকতে হবে। কিন্তু মানে আরেকটা গ্রাফে আমরা দেখাইছি যে ট্রোপোনিন আই বাড়তে গেলে তার 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। কিন্তু কোনো রোগী যদি চেস্ট পেইন নিয়ে আসে, ইসিজি তে চেঞ্জ এমআই এর মতো নাও হয়, ইসকেমিক চেঞ্জ থাকে, কিন্তু হঠাৎ করে এই রোগীটা মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে ট্রোপোনিন আই রেইজ করার তার সুযোগ পেল না, অথবা তুমি ট্রোপোনিন আই টানতেও পারলা না, এই অবস্থায় মারা গেলে সেই রোগীকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন টাইপ 3 বলা যাবে। সেটা মানে কাছাকাছি সাডেন কার্ডিয়াক ডেথের সাথে, কারণ এই অবস্থায় আমার টাইম আসে নাই যে ট্রোপোনিন পাওয়া যাবে, অথবা এই অবস্থায় তার আমরা ড্র করারও সুযোগ পাই নাই। টাইপ 4 এমআই যেটা, সেটা পিটিসিএ করতে গেলে, রিং বা এনজিওপ্লাস্টি করতে গেলে যদি ট্রোপোনিন আই 5 গুণ বাড়ে, তাহলে সেখানে বলা হবে যে টাইপ 4 এমআই। এবং বাইপাস করতে গেলে যদি ট্রোপোনিন আই 10 গুণ বাড়ে, তখন সেটাকে বলা হবে মানে সিএবিজি রিলেটেড টাইপ 5 এমআই। যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলে 1 এবং 2 এই দুটো মনে রাখতে হবে। এখন এসটি এলিভেটেড এমআই ডেফিনিশন কিভাবে বলবো, যে ক্যারেক্টারিস্টিক সিম্পটমস থাকবে অ্যাট লিস্ট 20 to 30 মিনিটস। কোন জায়গায় আছে 20 মিনিট, কোন জায়গায় আছে 30 মিনিট। তোমরা বলবা 20 to 30 মিনিটস, মনে না রাখতে পারলে 30 মিনিটসই বলো। আর পারসিস্টেন্ট মানে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকতে হবে অ্যাট লিস্ট 20 মিনিটস। 20 মিনিটস এর বেশি যদি এসটি সেগমেন্ট ইলেভেশন না থাকে, ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট ইলেভেশন হলে তুমি এটারে মানে এসটি এলিভেটেড এমআই করতে পারবে না, এটা পারসিস্টেন্ট হতে হবে। এবং সাবসিকুয়েন্ট রিলিজ অফ বায়োমার্কার থাকতে হবে। এই তিনটে ক্যারেক্টার থাকলে এটা এসটি এলিভেটেড এমআই। তো ক্যারেক্টারিস্টিক সিম্পটমস, নেক্সট পারসিস্টেন্ট এসটি সেগমেন্ট ইলেভেশন এন্ড সাবসিকুয়েন্ট রিলিজ অফ বায়োমার্কার, এটা হলো এসটি এলিভেটেড এমআই। ঠিক নন এসটি এলিভেটেড এমআই বলতে গেলে আমরা কি করব? আমাদের ঠিক একই জিনিস থাকবে, শুধু এসটি সেগমেন্টটা ইলেভেশন থাকবে না। সেখানে যে জিনিসটা থাকবে, তোমরা আনস্টেবল এনজাইনা যদি জানো, যে আনস্টেবল এনজাইনার যে সিকোয়েন্সটা আছে, সেটার সাথে তুমি যদি রিলিজ অফ বায়োমার্কার করে দিতে পারো, তাহলে সেখান থেকে হবে। তার মানে হচ্ছে নন এসটিএমআই তে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে না। এখানে চেস্ট পেইনটা থাকবে, প্রলং একটা চেস্ট পেইন থাকবে, কেউ 10 মিনিট করে, কেউ 20 মিনিট করে। তোমরা 10 থেকে 20 মিনিটের মতো চেস্ট পেইন, ডেফিনেটলি 10 মিনিটের বেশি প্রলং চেস্ট পেইন এট রেস্ট। ক্রনিক স্টেবল এনজাইনায় অন এক্সারশনে চেস্ট পেইন, কিন্তু আনস্টেবল এনজাইনায় রেস্টে চেস্ট পেইন। এবং নিউ অনসেট, এটা ডি নোভো, এই চেস্ট পেইন তার কখনোই আগে হয় নাই, যেটা ক্লাস 3 এসিএস মানে সিসিএস ক্লাস 3 মানে ক্যাটাগরি। সিসিএস ক্লাস 3 ক্যাটাগরি হলো ওই চেস্ট পেইন, যে চেস্ট পেইনে তার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস গুলা হ্যাম্পার করবে, বাথরুম, টয়লেট এবং কম্বিং, মেকিং বেডস, গৃহস্থলী যে সমস্ত কাজকর্ম করতে গেলে তার বুকে ব্যথা হবে, সেইটা হলো সিসিএস ক্লাস 3। এবং সিসিএস ক্লাস 4 হলো ইভেন অন রেস্টে যদি ব্যথা হয়। এবং আরেকটা আছে ক্রিসেন্ডো অ্যানজাইনা, যেটা আগে প্রিভিয়াসলি ক্রনিক স্টেবল অ্যানজাইনা ছিল, সেটা যদি ক্যারেক্টার চেঞ্জ হয় এবং খুব রিপিটেডলি আসতে থাকে, লেগস এক্সজর্শনে উইথ প্রলং ডিউরেশন যদি হয়, এরকম যদি অবস্থায় থাকে, সেটাকে ক্রিসেন্ডো অ্যানজাইনা বলে। এই তিনটা অ্যানজাইনার সাথে যদি বায়োমার্কার বেশি থাকে প্লাস এসটি সেগমেন্ট ইলেভেশন না থাকে, তাহলে সেটাই নন এসটি এলিভেটেড এমআই। এখন নন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড এমআই এর মাঝামাঝি একটা পর্যায়ে আছে, সেটাকে বলে হলো নন এসটি এসিএস। তোমরা যখন ওয়ার্ডে যাবে, কার্ডিওলজি ওয়ার্ডে, তখন দেখবা যে ডায়াগনোসিস করে রাখছে নন এসটি এসিএস।
তাহলে এটা কি জিনিস? এটা হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং এসটিএমআই এর মাঝামাঝি একটা অবস্থা। রোগী যখন তোমার কাছে চেস্ট পেইন নিয়ে আসছে তার ইসিজি সাজেস্টিভ না, না চেস্ট মানে নন এসটিএমআই না এসটি এলিভেটেড এমআই, তাও ইসিজি নরমাল কিন্তু চেস্ট পেইন আছে, এই রোগীর তাহলে ডায়াগনোসিস আমাদের কি হবে? এটা হলো নন এসটিএসসিএস হবে, মানে নন এসটি এলিভেটেড একুট করোনারি সিনড্রোম। এটা আমরা ডায়াগনোসিস করার পরে আমরা তার আবার রিপিটেড ইসিজি করব এবং তার ট্রোপোনিন করতে দেব। যদি ট্রোপোনিন বেশি থাকে তাহলে তার ডায়াগনোসিস হবে নন এসটি এলিভেটেড এমআই, আর যদি এসটি সেগমেন্ট ইলেভেশন হয় তাহলে তার ডায়াগনোসিস হবে এসটি এলিভেটেড এমআই। এই যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, সে কিন্তু নন এসটিএমআই হতে পারে, নন এসটিএমআই থেকে সে কিন্তু আবার এসটি এলিভেটেড এমআই হতে পারে। এই যে মানে যে চার্টটা দেখতেছো, এটা নতুন একটা চার্ট, যেটা 2020 সালে মানে গত বছরই নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে একুট করোনারি সিনড্রোম যেটা মানে মধ্যে কি কি থাকে। এটার মধ্যে আমরা আজকে এমআই করতেছি, এর সাথে আনস্টেবল অ্যাঞ্জাইনা ওটা থাকে। আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং এমআই এই দুটো যদি জিনিস একত্রে মানে ইনকর্পোরেট করি তাহলে সেটা হইতেছে একুট করোনারি সিনড্রোম। তোমাদেরকে নন এসটিএমআই বলতে যে মানে তিনটা ক্যারেক্টার বলছি, যদি বায়োমার্কার রিলিজ না থাকে সেটাই আনস্টেবল অ্যাঞ্জাইনা। এরকম কিভাবে ডায়াগনোসিস করবে? একটা ক্লিনিক্যাল সেটিংস থাকবে, ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন থাকবে, নেক্সট একটা ইসিজি করবে, নেক্সট একটা ট্রোপোনিন করবে। এই তিনটা জিনিসের ইন্টারপ্রিটেশন আসতে পারে। যদি দেখা যায় চেস্ট পেইন সাজেস্টিভ না, নন স্পেসিফিক চেস্ট পেইন এবং ইসিজি নরমাল, ট্রোপোনিন নরমাল, তাই ভার্চুয়ালি এটা এক্সক্লুড করে যে এটা কার্ডিয়াক না, এটা নন কার্ডিয়াক আদার চেস্ট পেইন। যদি দেখা যায় তার চেস্ট পেইন আছে এবং রেডিয়েশন আছে নেক ব্যাকে এবং এসটি সেগমেন্ট তার ইলেভেশন আছে, অথবা পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে, এই একদম রাইট সাইডে আসো, এবং এসটি সেগমেন্টে এরকম ইলেভেশন আছে, কিউ আছে, এবং আমি ট্রোপোনিন করে দেখলাম ট্রোপোনিন বেশি আছে, এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাই ডাইরেক্টলি রুল ইন হয়ে যাবে যে এমআই এর জন্য এসটি এলিভেটেড এমআই, এরকম এসটি সেগমেন্ট ইলেভেশন। এর জন্য তুমি ট্রোপোনিন করার জন্য ওয়েট করবা না, এটা তুমি এসটি সেগমেন্ট ইলেভেশন দেখলেই সাথে সাথে তোমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার চিকিৎসা শুরু করতে হবে। আরেকটা স্টেজে আসে, দেখো যে চেস্ট পেইন ঠিকই টিপিক্যাল আছে, কিন্তু ইসিজি তে এইখানে এসটি সেগমেন্ট 11, এইটা হলো এসটি সেগমেন্ট ইলেভেশন, যে পয়েন্ট থেকে এসটি সেগমেন্ট ইলেভেশন, এইখানে কিন্তু দেখো এসটি সেগমেন্ট ইলেভেশন না, এটা আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং ট্রোপোনিন বেশি আছে। এইরকম যদি চেস্ট পেইন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ট্রোপোনিন বেশি থাকে, সেটা নন এসটি এলিভেটেড এমআই। এই এসটি এলিভেটেড এমআই এবং নন এসটি এলিভেটেড এমআই এর ভিতরে ডিফারেন্স এইটাই, একটা হলো এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, আরেকটা এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে না, বরং এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকবে। এখন প্রশ্ন হইতেছে কতটুকু এসটি সেগমেন্ট ডিপ্রেশন হইলে আমরা নন এসটিএমআই বলতে পারবো? এটা 0.5 মিলিমিটারের মতো। আর প্রশ্ন হইতেছে কতটুকু এসটি সেগমেন্ট ইলেভেশন হইলে আমরা এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই বলতে পারবো? এটা হচ্ছে 1 মিলিমিটার। এখন আগে তোমরা মানে ক্লাসিক্যাল টিচিং মানে তোমাদেরকে আগে পড়ানো হতো যে লিম্ব লিডে 1 মিলিমিটার এবং চেস্ট লিডে 2 মিলিমিটার। এইটা 2008 সালে চেঞ্জ হয়ে গেছে, সরি 12 সালে চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে 9 বছর আগে চেঞ্জ হয়ে গেছে এই ক্রাইটেরিয়াটা, কিন্তু এখনো আমরা এটা মানে আদ্যস্ত করতে পারি নাই। আমাদের যারা পুরান স্যাররা আছেন ওনারা ওইটাই জানে, পরীক্ষার সময় তোমাদেরকে যদি নতুনটা বলো বিপদ হইতে পারে, তখন তোমরা রেফারেন্স দিয়ে বললে স্যার এই ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে, এই ক্রাইটেরিয়া এখন নতুন ভাবে বলা হইতেছে যে সমস্ত জায়গায় 1 মিলিমিটার এসটি সেগমেন্ট ইলেভেশন যথেষ্ট, শুধুমাত্র B2 এবং B3 তে। এইখানে ফিমেলদের ক্ষেত্রে 1.5, এবং যদি মেল হয় 40 এর উপরে তাহলে 2, এবং 40 এর নিচে যদি হয় তাহলে 2.5। এই ক্রাইটেরিয়া নতুন একটা ক্রাইটেরিয়া সেট হয়ে গেছে। তাহলে 0.5 হলো নন এসটিএমআই এবং এসটিএমআই এর জন্য 0.1। এখন আমরা যদি ইটিওলজি চিন্তা করি, ইটিওলজি একটু ভাগ করে আমরা বলার চেষ্টা করতেছি যে নন এসটি এলিভেটেড এমআই এবং এসটি এলিভেটেড এমআই ইটিওলজি একটু ডিফারেন্ট আছে। এটা নন অক্লুসিভ থ্রম্বাস, সাটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে নন এসটিএমআই এবং এসটিএমআই মধ্যে পার্থক্য কি, তখন তোমরা বলতে হবে যে এটা একটা নন অক্লুসিভ থ্রম্বাস থাকে, আর এসটি এলিভেটেড এমআই তে এটা একটা অক্লুসিভ থ্রম্বাস থাকে। নন অক্লুসিভ থ্রম্বাস অন প্রি এক্সিস্টিং অ্যাথেরোস্ক্লেরোটিক ব্রাশ, এটা মোস্ট কমন। এখানে নেক্সট কমন হলো ডাইনামিক অবস্ট্রাকশন থাকে ইপিকার্ডিয়াল করোনারি আর্টারি, অ্যাবনরমাল কনস্ট্রিকশন থাকে,
severe mechanical obstruction, arterial inflammation and infection, and secondary causes of unstable angina. মানে অন্য কোনো কারণে যদি মানে সাপ্লাই এবং ডিমান্ড যদি হয় মিসম্যাচ হয়, আমরা যেগুলো আগে দেখছি অ্যারিথমিয়া, হার্ট ফেইলিওর, টেকিকার্ডিয়া, এনিমিয়া, এই সমস্ত কারণে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে। আর যদি আমরা ST এলিভেটেড এমআই বলি, তাহলে ST এলিভেটেড এমআই যে আমরা টাইপ 5টা বলছিলাম, টাইপ 1, 2, 3, 4 and 5, ওইগুলাই। টাইপ 1 হলে মানে স্পন্টেনিয়াস যদি মানে রাপচার হয়, অ্যাথেরোমাটাস প্লাক্স, দ্যাট ওক্লুসিভ থ্রম্বাস হবে এট দি সাইট অফ রাপচার। সেকেন্ডারি যেটা হতে পারে যে যেটা রাপচার হবে না, অ্যাথেরোথ্রম্বোসিস হবে না, কিন্তু সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে মিসম্যাচ হবে। এটা করোনারি আর্টারি স্পাজম হতে পারে, এম্বোলিজম হতে পারে, এনিমিয়া, অ্যারিথমিয়া, হাইপারটেনশন, হাইপারটেনশন, অথবা ফিক্সড করোনারি আর্টারি একটা লিশন, অবস্ট্রাকশন থাকতে পারে। টাইপ 3 আগেই বলছি আমরা সাডেন কার্ডিয়াক ডেথের মতো, এবং টাইপ 4 পিসিআই করতে গেলে 5 গুণ বাড়বে, এবং টাইপ সিএবিজি করতে গেলে 10 গুণ বাড়বে। এই 5টা ইটিওলজি হলো তোমার ST এলিভেটেড এমআই। একটু ছবি দেখি, এটা হলো টাইপ 1 এমআই। এখানে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে, এটা রাপচার হয়ে যদি ওক্লুসিভ থ্রম্বাস হয়, এই ডিস্টাল পোরশনে ব্লাড সাপ্লাই কাট অফ হবে, যার জন্য ইসকেমিয়া হবে, এবং সার্টেন টাইম যদি থাকে ইসকেমিয়া থেকে ইনফ্রাকশন হবে। এবং এই প্লাগ ইরোশন রাপচার এট দি সাইট অফ নন ওক্লুসিভ থ্রম্বাস। এটা যদি নন ওক্লুসিভ থ্রম্বাস হয় তাহলে সেটা এইরকম, ওক্লুসিভ থ্রম্বাস হলে এইটা ST এলিভেটেড এমআই, আর যদি নন ওক্লুসিভ থ্রম্বাস হয় তাহলে এইরকম থাকবে, সেটা হলো নন ST এলিভেটেড এমআই। এখানে লুমেনের কিছু অংশ ফাঁকা থাকবে, এটা একদম পুরোটাই বন্ধ থাকবে। আর টাইপ 2 যদি এমআই দেখি এরকম থাকবে, এখানে অ্যাথেরোথ্রম্বোসিস নাই, কোনো রাপচার নাই, আইদার ফিক্সড করোনারি আর্টারিতে অবস্ট্রাকশন থাকতে পারে, অথবা এরকম একটা স্পাজম থাকতে পারে যেখানে সাপ্লাই এবং ডিমান্ড মিসম্যাচ হবে, এবং অ্যাওর্টিক ডিসেকশন থাকতে পারে। আদারওয়াইজ একদম করোনারি আর্টারি নরমাল থাকতে পারে, কিন্তু সাপ্লাই এবং ডিমান্ডের খুব মিসম্যাচ থাকলো, দেখা গেল সিভিয়ার এনিমিয়া আছে, ব্লাড সাপ্লাই দিতে পারতেছে না যে পরিমাণ অক্সিজেন লাগতেছে, অথবা করোনারি আর্টারিতে টেকিকার্ডিয়া, এত টেকিকার্ডিয়া হয়ে গেছে যে এত অক্সিজেন সাপ্লাই ছিল যেটা নরমাল করোনারি আর্টারি দিয়ে আসতে পারে নাই, অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আছে যার সাপ্লাই বেশি ছিল যার জন্য হতে পারে নাই। এই সমস্ত জিনিসের এই দুইটা ছবি দিলে, ছবিটা মনে থাকলেই এটা যথেষ্ট। প্যাথোলজি কি আসতে পারে? প্যাথোলজিতে আমরা জানি যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া যদি 10 সেকেন্ডস এর মধ্যে মায়োকার্ডিয়া, an MI occur when there is diminished blood supply to the heart. Ischemia can develop within 10 seconds. If it lasts longer than 20 minutes, irreversible cell death and tissue death occurs. As the vessel occlusion continues, cell death spreads from endocardium to myocardium and eventually to epicardium. এখানে তোমরা দেখো এই যে এন্ডোকার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়াম এবং আলটিমেটলি এপিকার্ডিয়ামে এটা এক্সটেন্ড করতে পারে। 1 ঘন্টায় এইরকম, 4 ঘন্টায় আটটু বাড়ছে মায়োকার্ডিয়াম, এবং 8 ঘন্টায় ফুল থিকনেস মায়োকার্ডিয়াম, ফুল বলুন মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেছে। এবং যদি নন ST এমআই তে দেখি তাহলে যে ওই যে আমরা যে আলসারেটেড যেটা মানে প্লাকটা দেখছিলাম, যেটা কমপ্লেক্স থাকবে এবং আলসারেটেড থাকবে, অ্যাথেরোমাটাস প্লাকস, এবং এখানে প্লেটিলেট রিচ থাকবে, থ্রম্বাস। তোমরা দেখবা যে ট্রিটমেন্টে যদি নন ST এমআই থাকে তখন এটা থ্রম্বোলাইটিক দেওয়া হয় না, তার কারণ হইতেছে এখানে প্লেটিলেট রিচ থ্রম্বাস থাকে, এখানে ফিব্রিন থাকে না, যার জন্য ফিব্রিন না থাকলে ফিব্রিন স্পেসিফিক বা ফিব্রিনোলাইটিক থেরাপি দেওয়া হয় না। পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় নন ST এমআই তে কেন আমরা অ্যান্টিথ্রম্বোটিক আমরা দেব না, সরি অ্যান্টিপ্লেটিলেট এই অ্যান্টিথ্রম্বোটিক দেব না। তার উত্তর হইতেছে এইটা যে এইখানে যে মানে প্লেটিলেট রিচ যে থ্রম্বাসটা থাকে সেটা প্লেটিলেট রিচ থাকে, করোনারি আর্টারি স্পাজম একটা থাকে, এই 3-4টা জিনিস থাকে। এটা একটা ডাইনামিক প্রসেস, এবং এটা মানে there is a dynamic process thereby the degree of obstruction may either increases leading to complete vessel occlusion, যেটা আমি বলছিলাম যে নন ST এমআই থেকে কিন্তু একদম ST এলিভেটেড এমআই হতে পারে, কারণ ডাইনামিক প্রসেসে যদি সে পুরোটাই বন্ধ করে দেয় তাহলে তখন এটা ST এলিভেটেড এমআই হয়ে যাবে, অথবা এটা রিগ্রেস করে যেতে পারে, যে প্লেটিলেট ডিসইন্টিগ্রেট করতে পারে, অথবা লোকাল যে এন্ডোজেনাস ফিব্রিনোলাইসিন আছে আমাদের বডিতে সেখানে এই প্লেটিলেট ইটা ভেঙে দিতে পারে। এটা যদি ভেঙে যায় তাহলে এটা রিগ্রেস হয়ে যায়, দেখবে যে ST সেগমেন্ট রেজলিউশন হয়ে যাবে এবং রোগীর চেস্ট পেইনটা কমে যাবে অটোমেটিক্যালি। আর যদি ST এলিভেটেড এমআই হয়
আগেই যেটা আমরা ST elevated MI আগেই যেটা দেখেছি আমরা occlusive thrombus হবে at almost always present at the site of rupture or erosion of the atheromatous plaques in ST elevated MI, and the thrombus may undergo spontaneous lysis over the course of the next few days, although by this time the irreversible cell damage has occurred. তুমি দেখলা এমআই হয়ে গেছে, এমআই এর পরে তুমি এনজিওগ্রাম করে দেখলা করোনারি আর্টারি নরমাল হয়ে গেছে, কিন্তু তারপরেও এমআই যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে, সেল ডেথ যা হওয়ার সেটা হয়ে গেছে, যদিও রেসিডুয়াল অথবা না থাকে। সিমটম যদি আমরা বলি, সিমটমস এর ভিতরে ক্লাসিক্যাল যে চেস্ট পেইন থাকে এবং এটার সাইড থাকে রেট্রোস্টার্নাল, ডিউরেশন সেভারাল মিনিটস আমরা দেখছি 20 to 30 মিনিটস এর মতো থাকতে পারে হলো এমআই তে, এবং নন এসটি এমআই তে থাকে 10 to 20 মিনিটস এর মতো। অতএব যদি কোনো চেস্ট পেইন 10 মিনিটের বেশি পারসিস্ট করে, সে যাই হোক, সে ক্রনিক আর স্টেবল এনজাইনা থাকে না, সে ক্রনিক করোনারি সিনড্রোম থেকে একুট করোনারি সিনড্রোমে টার্ন করে, আইদার নন এসটি এলিভেটেড এমআই অথবা এসটি এলিভেটেড এমআই অথবা আনস্টেবল এনজাইনা। কোয়ালিটিটা কিরকম থাকে? টাইটনেস থাকে, হেভিনেস থাকে, কনস্ট্রিকশন, প্রেসার, ক্রাশিং এবং একই এবং বার্নিং। পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে যে ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন এর তুমি ক্যারেক্টার বর্ণনা করো, কোয়ালিটি বর্ণনা করো, তোমাদের এইটা বর্ণনা করতে হবে। এবং তুমি সক্রেটসটা মনে রাখবা, সাইট, অনসাইট, রেডিয়েশন, ডিউরেশন এবং কোয়ালিটি, এই সমস্ত জিনিসগুলা যদি তুমি বর্ণনা করতে পারো এবং এটা যদি সব সেট করে, তাহলে দেখবা যে এটা তোমার ইসের সাথে চলে গেছে। এবং রেডিয়েশন নেক্স এবং ব্যাকে যায়, আমরা ছবিটায় যেটা দেখছি, এবং অনসেট থাকে সাডেন, এবং আদার সিমটমস থাকে যেটা অ্যাংজাইটি থাকে, ফিয়ার অফ ডেথ, ইম্পেন্ডিং ডেথ থাকে, নুশিয়া, ভমিটিং, ভ্যাগাল স্টিমুলেশনের জন্য ব্রেথলেস থাকে ডিউ টু কার্ডিয়াক ফেইলিওর, সামটাইমস পেশেন্ট কলাপস নিয়ে আসতে পারে। তো যদি জিজ্ঞাসা করে যে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট কিভাবে আসতে পারে, প্রেজেন্টেশন ইট মে বি অ্যাসিম্পটোমেটিক, অ্যাট লিস্ট 30% এমআই অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। কিছু পেশেন্ট টিপিক্যাল এই সিমটম নিয়ে আসতে পারে, কিছু পেশেন্ট একদম সাডেন কলাপস নিয়ে আসতে পারে, এবং কিছু পেশেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে আসতে পারে। তো ফ্রম অ্যাসিম্পটোমেটিক টু সাডেন কার্ডিয়াক কলাপস এন্ড ডেথ, কার্ডিওলজির এবং ইসকেমিক হার্ট ডিজিজের প্রেজেন্টেশনের এইটাই হলো ডাইভার্সিটি। যদি সাইন জিজ্ঞাসা করে, পরীক্ষার সময় প্রায় জিজ্ঞাসা করে, আনকমপ্লিকেটেড কেসে সাধারণত কোনো সাইন থাকে না, কিন্তু কতগুলো সিমটম তোমার এমএনই হয় বা অ্যাক্টিভেটেড হয়, সেইগুলোর জন্য আছে। সিম্পথেরা অ্যাক্টিভেশনের জন্য প্যালোর, সোয়েটিং, টেকিকার্ডিয়া, ভ্যাগাল স্টিমুলেশনের জন্য প্যাডিকার্ডিয়া এবং ভমিটিং হয়, টিস্যু ড্যামেজের জন্য ফিভার হয়, কমপ্লিকেশনের জন্য মাইট্রাল রিগার্জিটেশন অথবা পেরিকার্ডাইটিস, এবং সাইন্স অফ ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশনের জন্য hypertension, oliguria, cold peripheries, narrow pulse pressure, raised JVP, third heart sound, twice first heart sound, diffuse apical impulse, এবং lungs ক্রেপস থাকতে পারে, there is associated failure। এবং একই সাথে ফিজিক্যাল সাইনের ভিতরে পালস এবং ব্লাড প্রেশার নাও পাওয়া যেতে পারে, কলাপস যদি থাকে, পেশেন্ট কার্ডিওজেনিক শকে যদি থাকে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পরীক্ষার সময় হর হামেশাই জিজ্ঞাসা করে তোমরা কতগুলো ভাগ করে নেবা, একটা কার্ডিয়াক, একটা পালমোনারি, একটা ভাস্কুলার। কার্ডিয়াকের ভিতরে বিশেষ করে মায়োকার্ডাইটিস, এখন করোনার সিজনে মায়োকার্ডাইটিস প্রচুর রোগী থাকে, কার্ডিওমায়োপ্যাথি, টেকিয়ারিথমিয়া, একুট হার্ট ফেইলিওর, হাইপারটেনশন এমার্জেন্সি, অ্যাওর্টিক ভালভুলার স্টেনোসিস, করোনারি স্পাজম, কার্ডিয়াক ট্রমা, এগুলো হতে পারে। এবং ভাস্কুলারের ভিতরে অ্যাওর্টিক ডিসেকশন খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এবং পালমোনারির ভিতরে পালমোনারি এম্বোলিজম, টেনশন নিউমোথোরাক্স। তুমি খুব রেপিডলি চারটা জিনিস তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা অ্যাওর্টিক ডিসেকশন কিনা, কারণ অ্যাওর্টিক ডিসেকশন এবং এমআই চিকিৎসা টোটালি ভিন্ন। তুমি যদি এমআই মনে করে যদি থ্রোম্বোলাইটিক দিয়ে দাও, অ্যাওর্টিক ডিসেকশনে পেশেন্ট মারা যাবে সাথে সাথে। এবং পালমোনারি এম্বোলিজম তুমি যদি ডায়াগনোসিস না করেও চিকিৎসা দাও, তাই পালমোনারি এম্বোলিজম এবং এমআই চিকিৎসা একরকম। কিন্তু টেনশন নিউমোথোরাক্স তুমি যদি ডায়াগনোসিস না করতে পারো, তাহলে পেশেন্ট মারা যাবে। তাহলে দুইটা জিনিস খুব রেপিডলি তোমার ডায়াগনোসিস করতে হবে, টেনশন নিউমোথোরাক্স, অ্যাওর্টিক ডিসেকশন, পালমোনারি এম্বোলিজম এমআই সাথে আছে কি নাই। ডায়াগনোসিস পরীক্ষার সময় প্রায় জিজ্ঞাসা করে বোর্ডের মধ্যে, খুব ফেভারিট কোশ্চেন স্যারদের, একদম বেসিক্যাল থার্ড ইয়ারে যেভাবে শিখছো সেইভাবে, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন। হিস্ট্রিতে চেস্ট পেইনের তুমি ক্যারেক্টারটা বর্ণনা করবে, সক্রেটস,
ফিজিক্যাল এক্সামিনেশন বলবা যে আনকমপ্লিকেটেড স্যার কোনো সাইন নেই, কিন্তু ভ্যাগাল স্টিমুলেশন, সিম্পেথেটিক স্টিমুলেশন, টিস্যু ড্যামেজ এবং কমপ্লিকেশনস এবং আদার সাইন গুলো স্যার আমি পাইতে পারি। ইনভেস্টিগেশন করলে স্যার ইসিজি এবং ট্রোপোনিন আই, ইসিজি তে এসটি সেগমেন্ট ইলেভেশন হলে এসটি এলিভেটেড এমআই, এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকলে নন এসটি এলিভেটেড এমআই এবং ট্রোপোনিন রেঞ্জ বেশি থাকবে। এই তিনটা জিনিস, হিস্ট্রি, ট্রোপোনিন এবং ইসিজি, এই তিনটা জিনিস স্যার আমি ইনভেস্টিগেশন ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারবো। তাহলে ইসিজি, বায়োমার্কার, ব্লাড টেস্ট, আদার্স ব্লাড টেস্ট কিছু লাগবে, কারণ চিকিৎসা শুরু করতে গেলে তার ডায়াবেটিস আছে কিনা, কোলেস্টেরল বেশি আছে কিনা, তারপরে কিডনি ফাংশন কেমন আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে নিতে হবে, ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এক্সরে করতে হবে, এক্সরে করে পালমোনারি ইডিমা আছে কিনা অথবা আদার্স কার্ডিয়াক কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে কিনা বুঝতে হবে। ইকোকার্ডিওগ্রাম করলে একদিকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো, দুই হলো আমরা ভেন্ট্রিকুলার ফাংশন দেখতে পারবো এবং কোনো ধরনের কমপ্লিকেশন হলো কিনা, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হয়ে যেতে পারে, মাইকার্ডিয়াল কর্ডা টেন্ডিনি যেগুলো আছে রাপচার হয়ে মাইকার্ডিয়াল মানে এমআর মাইকার্ডিয়াল রিগার্জিটেশন ডেভেলপ করে, এই সমস্ত মেকানিক্যাল কমপ্লিকেশন গুলো ডেভেলপ করলো কিনা এগুলো আমরা ডিটেক্ট করতে পারি ইকোকার্ডিওগ্রাম দিয়ে। এবং ইমেজিং যদি করি আমরা, রেডিও নিউক্লিয়েটেড ইমেজিং করলে মায়োসাইট লস হতে পারে, এটা সাধারণত আমরা করি না, আমরা উপরের কয়টাই করি, এক্সরে তে মানে খুব মানে কমপ্লিকেটেড কেসেও করা হয়, কিন্তু খুব হরহামেশা ইসিজি, বায়োমার্কার এবং ইকোকার্ডিওগ্রাম এগুলো করা হয় ব্লাড টেস্ট সহ। ইসিজির কথা বলছিলাম যে ইসিজি তে কতটুক থাকবে, এক নম্বরে হলো যেটা দেখা যাচ্ছে এটা কিউ, এসিজি তে যেটা মানে ফার্স্ট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন কিউ, এবং সেকেন্ড যেটা অ্যারো আছে এটা এসটি সেগমেন্ট ইলেভেশন। এইটা যদি আমাদের হলো যে মানে আইসোলেক্টিক পয়েন্ট হয়, এখান থেকে তোমরা যদি খেয়াল করো অ্যারোতে দেখো এসটি সেগমেন্ট ইলেভেশন হয়ে গেছে, এবং কয় ঘর, 1 থেকে 2 ঘরের মতো এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, ছোট ছোট ঘরগুলো, এটা এটা 2 ঘর এসটি সেগমেন্ট ইলেভেশন। অতএব আমাদের ডেফিনেশন অনুসারে ছিল 1 ঘর যদি এসটি সেগমেন্ট ইলেভেশন হয় তাহলে যথেষ্ট, সেই ক্ষেত্রে আমাদের 2 ঘরের মতো আছে। এইখানে নতুন যে ডেফিনেশনটা আছে এটা 2012 থেকে আছে, এটা 2019 আবার নতুন করে বলছে যে নিউ ST segment elevation at the J point in 2 contiguous leads where the cut points is equal to or more than 1 millimeter in all leads other than V2 and V3, where the following cut marks apply: more than 2 in men for more than 40 years and 2.5 millimeter in men less than 40 years and in 1.5 in women regardless of the age. আমি এইটা মনে রাখি এইভাবে উল্টা দিক থেকে, আমি মনে রাখি 1 তো সবার জন্যই থাকবে, 1.5 থাকবে ফিমেলের, 2 থাকবে হইলো মেল যাদের বয়স 40 এর উপরে, এবং 2.5 থাকবে হইলো মেল যাদের বয়স 40 এর নিচে। এবং এই যে মানে এসটি সেগমেন্ট ইলেভেশন, টি ইনভার্সন এবং কিউ, এটা কেন হয়, এটা জোন অফ ইসকেমিয়ার জন্য এই টি ওয়েভ ইনভার্সন থাকে, এবং জোন অফ ইনজুরির জন্য এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে, এবং নেক্রোটিক জোন অফ ইনফ্রাকশনের জন্য এটা কিউ থাকে। এটা কিউ একটা উইন্ডো, নেগেটিভ উইন্ডো, এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, কারণ এই টিস্যুটা ডেড হয়ে যায়, যদি ডেড হয় তাহলে ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন হয় না। আমরা জানি ইসিজি ইজ নাথিং বাট দি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অফ দি হার্ট, দ্যাট ইজ ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন। কিন্তু যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে যায়, সেল ডেথ হয়ে যায়, তাহলে সেখানে তো কোনো ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন নাই। এই যে ইনফ্রাক্ট যে জায়গাটা হয়ে যায় সেটা একটা উইন্ডো হিসাবে কাজ করে। ঠিক তার উল্টো দিকের যে জায়গাটা আছে সেখান থেকে যে মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটিস আছে সেটা ইসিজি দেখতে পায়, এবং সেটা দেখতে পায় তার থেকে দূরে সরে যাইতেছে সবাই। এই জন্য আমরা চেস্ট লিডে আমরা জানি যে সমস্ত মানে সিগন্যালস চেস্ট লিড থেকে দূরে যায় সেটা নেগেটিভ হিসাবে ডিটেক্ট হয়, এই জন্য কিউ ওয়েভ নেগেটিভ হিসাবে এখানে ডিটেক্ট হয়, এবং ইনজুরির জন্য এসটি সেগমেন্ট ইলেভেশন হয়। পরীক্ষার সময় ইসিজি তে জিজ্ঞাসা করে যে এসটি এবং বোর্ডে থাকেও ইসিজি ডিটেক্ট করার জন্য এরকম এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই কিরকম থাকে। এইটা যদি হয় নরমাল, এইটা পি, এইটা কিউ, এই আর এবং এস, এখানে যদি এই দেখো এসটি সেগমেন্ট ইলেভেশন রেড মার্ক দেওয়া আছে, এখান থেকে যদি এই পর্যন্ত উঠে যায় এসটি সেগমেন্ট ইলেভেটেড, এইটা হলো এসটি সেগমেন্ট ইলেভেটেড। আর যদি এসটি এলিভেটেড এবং নন এসটি এলিভেটেড এমআই যদি আমরা এই
এই করি, তাহলে এই দুইটা ছবি দেখলে বোঝা যায়। এইখানে দেখো এখানে কিউ আছে, এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, এই অ্যারো দিয়ে দেখা যায়। এইখানে কিন্তু কিউ আছে কিন্তু এসটি সেগমেন্ট ইলেভেশনে, এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, টি ইনভার্সন আছে। তো এইরকম যদি হয় তাহলে এটা নন এসটি এলিভেটেড এমআই, উপরেটা হলে এসটি এলিভেটেড এমআই। পরীক্ষার সময় খুব কমন কোশ্চেন, তোমার ডেভিডসন এই বইটা আছে, মানে ছবিটা আছে, স্যাররা জিজ্ঞাসা করে যে একটা ইসিজি দেখে তুমি কি করে বুঝতে পারো যে তার টাইম কতটুকু হলো। সেই টাইমটা বোঝার জন্য যদি এরকম দেখি, হ্যাঁ রশিদ আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে আসবো, তুমি পরে রিং করো। এটা যদি মানে নর্মাল থাকে তাহলে প্রথমটার মতো এ তে, এবং যদি মানে এসটি সেগমেন্ট ইলেভেশন উইদিন মিনিট এইরকম কিউ থাকবে না, কিন্তু এসটি সেগমেন্ট ইলেভেশন হয়ে যাবে। যদি কিউ ডেভেলপ করে তাহলে তুমি ডেফিনেটলি ধরে রাখো তার 20 মিনিটের বেশি তার ইস্কেমিয়া পারসিস্ট করছে, এটা উইদিন আওয়ার্স এর মতো হবে। এবং এসটি সেগমেন্ট যেটা উপরের দিকে ছিল সেটা একটু কমবে এবং আর এর হাইটটা কমবে। এট দি সেম টাইম দেখো এখানে একটা টি ওয়েভ ইনভার্সন ডেভেলপ করছে। এইরকম যদি একটা ফুল ভলিউম পিকচার দেখো, একটা কিউ দেখো এসটি সেগমেন্ট ইলেভেশন আছে কিন্তু আগের চেয়ে কম আছে এবং টি ওয়েভ ইনভার্সন আসছে, তুমি ডেফিনেটলি ধরতে পারো এটা আওয়ার্সে চলে গেছে, মিনিটস টু আওয়ার্স। এখন ডেতে আসি, একদিন পরে কি দেখবো, একটা ফুল ভলিউম কিউ ডেভেলপ করবে এবং আগে যে আর ছিল আরটা কমে আসছে, এসটি সেগমেন্ট যতটা ইলেভেশন ছিল এসটি সেগমেন্ট ইলেভেশনটা কমে আসছে, এবং আগে যেটা টি ওয়েভ ছিল সেটা টি ওয়েভটা আরো বেশি পারসিস্ট করছে। এইরকম একটা তোমার ইসিজি দিতে পারে পরীক্ষার সময়, এইরকম একটা ইসিজি দিতে পারে, তোমার 3 নম্বরে আওয়ার্স এর একটা ইসিজি দিতে পারে। যে ইসিজি দেখ না কেন তুমি সেটা যেন ডিটেক্ট করতে পারে, অথবা মানে ওল্ড একটা ইএমআই দিয়ে দিতে পারে যেটা যেখানে 1 সপ্তাহের বেশি বা 1 মাসের বেশি একটা থাকবে, সেখানে দেখো একটা কিউ ওয়েভ থাকবে, এই যে ফার্স্ট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, এখানে কোনো এসটি সেগমেন্টের রিলেভেশন নাই, এসটি সেগমেন্ট আইলিস ইলেকট্রিক হয়ে গেছে, টি ইনভার্সন আছে। যদি টি ইনভার্সন থাকে তুমি বলবা উইকস টু মান্থ তার এটা, যদি টি ইনভার্সন না থাকে তাহলে তুমি বলবে স্যার কয়েক মাসের বেশি, এটা ওল্ড, বছরের পরও বছর হতে পারে। একটা একুট এমআই এবং ওল্ড এমআই এর মধ্যে ডিফারেন্স একটাই, শুধু এখানে পারসিস্টেন্ট কিউ ওয়েভ থাকবে আর সব নরমাল থাকবে। এখন বায়োমার্কারের কথা বলছি আমরা, যে মোস্ট সেনসিটিভ মার্কার হলো বায়োমার্কার সেল ডেজ এর, এটা মানে ট্রোপোনিন টি এন্ড আই হুইচ রিলিজড উইদিন 4 to 6 hours and remains elevated for 2 weeks. অ্যাডমিশন এন্ড সিরিয়ালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখন করবা, তোমার কাছে রোগী যখনই আসবে তখনই তুমি একটা ট্রোপোনিন করতে দিবা। প্রথম ভ্যালু যদি নরমাল থাকে তাহলে ঠিক মানে এখন নতুন মানে প্রোটোকল অনুসারে 1 ঘন্টা পরে আরেকটা করতে বলা হয়। আর মানে আমাদের দেশ গরিব দেশ, সেই জন্য আমরা মানে 4 থেকে 6 ঘন্টা পরে আবার করতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকলে যেখানে পয়সার কোনো সমস্যা না সেখানে 1 ঘন্টা পরে আবার করবা। পরপর দুইটা যদি স্যাম্পল নেগেটিভ থাকে তাহলে ভার্চুয়ালি, এবং এইটার মধ্যে যদি 3 ঘন্টার চেস্ট পেইন যদি থাকে, মানে 3 ঘন্টা ধরে চেস্ট পেইন পরপর দুইটা স্যাম্পল আমি করলাম নেগেটিভ 1 ঘন্টার ব্যবধানে, তাহলে সাধারণত এটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি পরপর দুইটা মানে নেগেটিভ থাকে তাহলে পরবর্তী স্যাম্পলটা 3 ঘন্টা পরে করতে হবে। পরীক্ষার সময় এটাও জিজ্ঞাসা করে কি কি মানে এনজাইমস আছে যেগুলো মানে মায়োকার্ডিয়াল ইনজুরি ডিটেক্ট করে, সেগুলোর মধ্যে সিকে মানে সিক্রেটিনিন কাইনেজ এবং এসটি এএসটি আছে এবং এলডিএস আছে। কিন্তু এখন মানে 2020 সালে যে রিকমেন্ডেশন আছে, সে মায়োকার্ডিয়াল ইনজুরি ডিটেক্ট করার জন্য বা এমআই ডিটেক্ট করার জন্য এই সমস্ত প্যারামিটার এখন ইউজ করতে না করছে, শুধুমাত্র ট্রোপোনিন ইজ দ্য প্রেফার্ড মানে এনজাইমস, যেটা ট্রোপোনিন ছাড়া অন্য কিছু তুমি মেজার করার দরকার নাই। যেমন ক্রিটিনিন কাইনেজ খুব আর্লি বাড়ে এবং খুব তাড়াতাড়ি কমে যায় এবং এর স্পেসিফিসিটি খুবই কম। ট্রোপোনিনটের দেখো এখান থেকে বাড়ে এবং পারসিস্টেন্টলি থাকে, 2 সপ্তাহের মতো ইলেভেটেড অবস্থায় থাকে। সমস্ত এনজাইম গুলো দেখো 48 আওয়ার্স এর পরে কমে যায়, শুধুমাত্র ট্রোপোনিন মানে এটা পারসিস্টে ইলেভেটেড অবস্থায় থাকে। সেই জন্য বলছে যে ট্রোপোনিন আইটাকেই মানে স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসাবে ডিটেক্ট করার জন্য বলছে, কারণ 24 ঘন্টা পরেও পাওয়া যাবে, এটা 2 সপ্তাহ পর্যন্ত ইলেভেটেড অবস্থায় থাকবে। আদার ব্লাড টেস্ট যেগুলো আছে, বায়োমার্কার যেগুলো আছে কার্ডিয়াক মানে ড্যামেজের জন্য আমরা করব, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, প্লেটিলেট, লিউকোসাইটোসিস এবং ইলেভেটেড ইএসআর পাওয়া যাবে, সিআরপি, ইলেকট্রোলাইটস, ম্যাগনেসিয়াম, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, লিপিড প্রোফাইল এবং আইএনআর এবং অ্যাক্টিভেটেড থ্রোম্বোপ্লাস্টিন, এপিটিটি। এগুলো কেন করা, যেহেতু আমরা
তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেব অথবা অ্যান্টিথ্রম্বোটিক দেব, অতএব তার মানে ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা এগুলো ডিটেক্ট করার জন্য দিতে হবে। তো আমরা মানে ডায়াগনোসিস, ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ইনভেস্টিগেশন এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কমপ্লিট করার পরে ম্যানেজমেন্টে একটি একুটিমাই আসবো। একুটিমাই ম্যানেজমেন্টের ভিতরে দুইটা, একটা এসটি এলিভেটেড এমআই, একটা নন এসটি এলিভেটেড এমআই। এখন এই থেরাপি থাকবে একটা রিলিফ অফ ইসকেমিয়া, কন্ট্রোল অফ সিমটম, প্রিভেন্ট অফ কমপ্লিকেশন। এই তিনটে জিনিস আমার এইম থাকবে, যেভাবেই হোক না কেন আমি সিমটমটা রিলিভ করব এবং কমপ্লিকেশন যাতে না হয়। যদি নন এসটিএমআই থাকে, এসটি এলিভেটেড এমআই যেন না হয়। এসটি এলিভেটেড এমআই হইলে যেন তার কমপ্লিকেশন যেগুলো আমরা বলছি যে হার্ট ফেলিওর, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, কার্ডিয়াক কমপ্লিকেশন, মেকানিক্যাল কমপ্লিকেশন, অ্যারিথমিয়া, এগুলো যাতে না হয় এগুলোর আমরা চেষ্টা করব। এবং সর্বোপরি ইসকেমিক মানে চেঞ্জ রিলিভ করার চেষ্টা করব। এটার করার জন্য আগেই আমরা একটা কতগুলো রিস্ক স্ট্রাটিফিকেশন করব, কারণ সব রোগীর চিকিৎসা একরকম না। কেউ দেখবা যে অ্যাসিমটোমেটিক আছে, পেশেন্ট স্টেবল আছে, তার চিকিৎসা একরকম। কোন পেশেন্টের দেখবে হেমোডাইনামিক কম্প্রোমাইজ আছে, তারপর শকে আছে, তার চিকিৎসা একরকম। তো এবং কারো ফেইলরে আছে, তার চিকিৎসা একরকম। বিহেভ হইতেছে, এই সময় চিকিৎসা একরকম। তাহলে দি মার্কারস ইন্ডিকেটিভ অফ অ্যাডভার্স প্রগনোসিস ইনক্লুড রিকারেন্ট ইসকেমিয়া, এক্সটেন্সিভ ইসিজি চেঞ্জেস, raised troponin I and T, arrhythmia and hemodynamic complication. Careful assessment and risk stratification are important because these guided the use of more complex pharmacological and interventional treatments which can improve the outcome. এটা গ্রেস প্রোটোকল একটা আছে, এটা দেখে আমরা মানে ডিটেক্ট করতে পারি যে রোগীটা কতটা খারাপ আছে, কতটা খারাপ নাই। গ্রেস প্রোটোকল একটা কম্পিউটার মানে প্রোগ্রাম, কম্পিউটারে কতগুলো প্যারামিটার তুমি যদি দিয়ে দাও সে সাথে 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 তোমাকে বলে দেবে। এবং এর স্কোর যদি 140-এর বেশি হয় এই রোগী সরাসরি এনজিওগ্রামে যাবে এবং এনজিওগ্রাম করে রোগীর চিকিৎসা নির্ধারণ করা হবে। আর যদি 140-এর নিচে থাকে তাহলে এটা মানে মেডিকেল ম্যানেজমেন্টে থাকতে পারে। Immediate management, first 12 hours, the patient should be admitted urgently to the hospital because there is a significant risk of death and recurrent myocardial ischemia. And appropriate medical therapy can reduce the incidence of this at least 60%. কারণ অনেক ক্ষেত্রে রোগী ভর্তি হইতে চায় না, রোগী ডাক্তারের আত্মীয়, আমার বাসা মেডিকেলের পাশে, আমরা এই করতে, সেই সমস্ত ক্ষেত্রে যখনই রোগী চেস্ট পেইন বলবে তখন রোগীকে ওভার টেলিফোনে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ নাই, অ্যাটলিস্ট একটা ইসিজি করতে হবে এবং রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে যে পেশেন্টটা কতটা খারাপ আছে, তার ট্রোপোনিন কি আছে, এসিজি চেঞ্জ আছে কিনা, পালস ব্লাড প্রেশার কেমন আছে, লাংসে ক্রেপস আছে কিনা, এগুলো সবকিছু দেখে গ্রেস প্রোটোকল দেখে তাকে স্ট্রাটিফাই করতে হবে সে সিভিয়ার না মাইল্ড কেসের মধ্যে আছে। এবং patient should be usually managed with a dedicated cardiac unit where there is necessary expert monitoring and resuscitation facilities. কারণ patient যে কোনো সময় কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। If there is no complication, patient can be mobilized from the second day and can be discharged 3 to 5 days. এখন আমরা আছি নন এসটি এলিভেটেড এমআই যদি আছে, এই প্রোটোকলটা নতুন প্রোটোকল, তোমাদের বইয়ের মধ্যে নাই, যদি মনে রাখতে পারো ভালো। 2020 সালে, গত বছরই কেবল মে মাসের মধ্যে এটা আসছে। নন এসটি এলিভেটেড এমআই যেটা আছে সেখানে আগে ট্রিটমেন্ট প্রোটোকলে ছিল, আগে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে ছিল যে পেশেন্ট নন এসটি এলিভেটেড এমআই যদি থাকে তার মেডিকেল ম্যানেজমেন্ট করা, যদি না পেশেন্ট শকে থাকে। এখন নন এসটি এলিভেটেড এমআই কে দুইটা ভাগে ভাগ করছে, হাই রিস্ক গ্রুপ এবং মানে ভেরি হাই রিস্ক গ্রুপ এবং হাই রিস্ক গ্রুপ। ভেরি হাই রিস্ক গ্রুপের ভিতরে যেটা হেমোডাইনামিক ইনস্টেবিলিটি, তার মানে পালস ব্লাড প্রেশার নাই, এবং রিকারেন্ট অফ দ্য রিফ্র্যাক্টরি চেস্ট পেইন যদি থাকে, লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া যদি থাকে, মেকানিক্যাল কমপ্লিকেশন অফ এমআই যেটা আমরা আগে বলছি। এই তোমরা একটু আস্তে কথা বলতে বলছি না, আমি যে ক্লাস নিতেছি বলি, সব কাজ বন্ধ করো।
মেকানিক্যাল কমপ্লিকেশন থাকবে, একুট হার্ট ফেইলিওর যদি থাকে, এবং এসটি যে ডিপ্রেশন যদি মোর দেন 1 মিলিমিটার থাকে 6 লিডে, সেই অবস্থায় এটা ভেরি হাই রিস্ক গ্রুপ। এই রিস্ক গ্রুপের 2 ঘন্টার মধ্যে মানে এনজিওগ্রাম করে মানে এনজিওগ্রামের ডিসিশন অনুসারে মানে করতে হবে। আর যদি এগুলো না থাকে, যদি শুধুমাত্র নন এসটিএমআই ডায়াগনোসিস হয় এবং ডাইনামিক এসটিটি চেঞ্জেস থাকে এবং কার্ডিয়াক অ্যারেস্ট থাকে বাইরে, এবং গ্রেস প্রোটোকল যদি 140 এর উপরে থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম করতে হবে। এই চেঞ্জটা একবার নতুন। প্রথম যেটা ভেরি হাই রিস্ক, এটা আগেই ছিল, যে পেশেন্ট হেমোডাইনামিক কমপ্লিকেশন যদি থাকে, কার্ডিওজেনিক শক যদি থাকে, তাহলে সেটা মানে ইমিডিয়েটলি এনজিওগ্রাম করতে হবে। এবং নতুন যেটা আসছে সেটা হলো এইটুকু, শুধু এসটি নন এসটিএমআই ডায়াগনোসিস হলে এইটা। আপনি আনমিউট করেন, যে সাউন্ড অন করছেন প্লিজ আনমিউট করেন, সরি মিউট করেন আপনাকে। এস্টাবলিশ মানে নন এসটিএমআই ডায়াগনোসিস হলেই এটা 24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করা যাবে। এগুলো যদি না থাকে তাহলে তার মেডিকেল ম্যানেজমেন্ট হবে। মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে কি করবেন? মেডিকেল ম্যানেজমেন্ট, একটা মেডিকেল ম্যানেজমেন্টের হলে অ্যান্টি প্লেটলেট দিতে হবে, অ্যাসপিরিন, এবং এর সাথে হলো P2Y12 ইনহিবিটর, আইদার পেসোগ্রেল এবং টিকাগ্রেল এবং ক্লোপিডোগ্রেল। যদি আমরা প্রায় পিসিআই করি এবং তার করোনারি অ্যানাটমি জানি, তখন তাকে আমরা পাসোগ্রেল অথবা টিকাগ্রেল দিব। যদি করোনারি অ্যানাটমি না জানা থাকে, তাহলে তার প্রি ট্রিটমেন্ট এটা লোডিং ডোজ দেওয়া যাবে না। এবং যদি কিছু না জানা থাকে, তাহলে ক্লোপিডোগ্রেল দিতে পারো। তোমরা পরীক্ষার সময় বলবে অ্যাসপিরিন এবং নন এসটি এলিভেটেড ক্লোপিডোগ্রেল 600 মিলিগ্রাম, যদি আমরা ইমিডিয়েটলি এনজিওগ্রাম করে পিসিআই করি। আর যদি মানে অ্যাভেলেবেল থাকে প্রাসুগ্রেল এবং টিকাগ্রেল, তাহলে এটা দিতে পারি। এট দি সেম টাইমস আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারবো, আনফ্র্যাকশনেটেড হেপারিন এবং ফন্টাপেরিনেক্স, স্লো মলিকুলার ওয়েট হেপারিন, এবং অ্যানক্সাপেরিনে দেওয়া যাবে, কিন্তু অ্যানক্সাপেরিনের চেয়ে ফন্টাপেরিনেক্স এর এখানে ভ্যালু বেশি। সবুজটা যেটা হলো ক্লাস 1 ইন্ডিকেশন, দিলে ডেফিনেটলি লাভ হবে, এবং ক্লাস 2B যেটা আছে সেটা হইতেছে ওদের কম লাভ হবে। তাহলে আমরা এই দুইটা মানে অ্যান্টিকোয়াগুলেন্ট এবং মানে প্লেটলেট, যেটাকে আমরা বলি অ্যান্টি আমরা ট্রিটমেন্ট এখানে দেব। এর সাথে সাথে অন্য যদি পেশেন্টের যদি ইমিডিয়েট এনজিওগ্রাম করার মতো থাকে, হেমোডাইনামিক কমপ্লিকেশন, তাহলে করব। আর যদি না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে। এবং এনজিওগ্রাম করলে এনজিওগ্রামের ডিসিশনের উপরে নির্ভর করবে যে তার পরবর্তীতে চিকিৎসা রিং লাগবে না বাইপাস লাগবে। এবং অন্যান্য যে চিকিৎসাগুলো আছে, সেটা লিপিড লোয়ারিং ড্রাগ দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে, এবং ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং এট দি সেম টাইমস সিজেশন করতে হবে, মানে প্ল্যান্ট বেসড ডায়েট, এক্সারসাইজ এবং আইডিয়াল। এটা হলো নতুন মানে নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ট্রিটমেন্ট প্রোটোকল। এসটিএমআই এর ট্রিটমেন্ট প্রোটোকল তোমাদের এখানে যেটা আছে, সেটা হলো একটা নাইস প্রোটোকল দেওয়া আছে। এইটা কিন্তু প্রোটোকলটা দেওয়া আছে, তোমার বইতে ছবিটা আছে, এটা একটা প্রাইমারি পিসিআই করছে সেই রোগীর জন্য। রোগীটা প্রথমে নিয়ে আসছে, এসটি সেগমেন্ট ইলেভেটেড ছিল, এবং 12 ঘন্টার মধ্যে রোগীটা আসছে, রোগীটাকে সরাসরি পিসিআই তে নিয়ে গেছে, এবং সেখানে তারা অক্সিজেন দিচ্ছে রোগীকে, এবং মানে অ্যাসপিরিন দিচ্ছে 300 মিলিগ্রাম এবং টিকাগ্রেল দিচ্ছে 180 মিলিগ্রাম। এখন টিকাগ্রেলের চেয়ে প্রাসুগ্রেল হলো খুব মানে বেশি পটেন্ট। এখন নতুন রিকমেন্ডেশন হলো প্রাসুগ্রেল। কিন্তু আমরা যদি প্রাইমারি পিসিআই না করি, তাহলে আমরা অ্যাসপিরিন 300 মিলিগ্রাম দেব, এর সাথে ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম দেব। যদি মানে 2 ঘন্টার মধ্যে আমরা মানে প্রাইমারি পিসিআই করতে পারি, পিসিআই মানে এনজিওপ্লাস্টি, তাহলে আমরা প্রাইমারি পিসিআই তে যাব। যদি না করতে পারি, তাহলে আমরা থ্রম্বোলাইটিকে যাব। এটা হলো আমাদের মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ফার্স্ট 12 আওয়ার্সে 5টা অ্যান্টি এনজিনাল আমরা যে জিটিএন স্প্রে দেব প্রথমেই রোগী আসার সাথে সাথে, এবং তার অক্সিজেন অফার করব। যদি তার ব্লাডের অক্সিজেনের লেভেল 90 এর নিচে থাকে, 90 এর উপরে থাকলে অক্সিজেন লাগবে না, এবং তার বিটা ব্লকার দেব। অ্যানালজেসিয়া মরফিন দেব 15 মিনিটস ইন্টারভেলে 2 to 3 মিলিগ্রাম মরফিন দিতে হবে উইথ অ্যান্টিএমেটিক্স। অ্যান্টিথ্রম্বোটিক যেভাবে আমরা নন এসটি এলিভেটেড এমআইতে দেখছি, একই রকম অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, এর সাথে যদি আমরা পিসিআই করি, তাহলে আমরা মানে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেল দেব। আর যদি পিসিআই না করি, শুধু থ্রম্বোলাইটিক দেই, তাহলে কিন্তু ড্রাগ অফ চয়েস হবে ক্লোপিডোগ্রেল। এক্ষেত্রে মানে 300 মিলিগ্রাম, পিসিআই করলে 600 মিলিগ্রাম।
এবং রিপারকিউশন থেরাপি, যদি আমরা পিসিআই ক্যাপাবল সেন্টারে থাকি তাহলে আমরা রিপারকিউশন করব বাই এনজিওপ্লাস্টি, আর যদি পিসিআই ক্যাপাবল সেন্টারে না থাকি তাহলে থ্রম্বোলাইটিক দিয়ে করব, সেটা প্রিফারেবলি ফিব্রিন স্পেসিফিক থ্রম্বোলাইটিক টেনেক্টিপ্লেস। আর রুটিন মেডিকেল থেরাপির কিছু থাকবে, সেটা স্ট্যাটিন থাকবে এবং এসি ইনহিবিটর এবং মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট। এবং লেট ম্যানেজমেন্টের যেটা থাকবে রিস্ক স্ট্রাটিফিকেশন এন্ড ফার্দার ইনভেস্টিগেশন, যে রিস্ক স্ট্রাটিফিকেশন গ্রেস প্রোটোকল দিয়ে করতে পারেন অথবা পেশেন্টের সিম্পটম দিয়ে করতে পারেন। রোগীর যদি রিকারেন্ট চেস্ট পেইন, অ্যারিথমিয়া এবং ফেইলিওর থাকে তাহলে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টে যাবে পেশেন্ট, মানে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি লাগবে। এছাড়া রোগী যদি ভালো থাকে, কোনো চেস্ট পেইন নাই, অ্যারিথমিয়া নাই, শর্টনেস অফ ব্রেথ নাই এবং রোগীর এলভি ফাংশন ভালো আছে, সেই সমস্ত পেশেন্ট রুটিন এনজিওগ্রাম করে, এনজিওপ্লাস্টি করে খুব বেশি একটা লাভ পায় না। লাইফস্টাইল মডিফিকেশন ডেফিনেটলি লাগবে, রিস্ক ফ্যাক্টর মডুলেশন, আপনার হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ওবেসিটি এটা কন্ট্রোল করতে হবে, সিগারেট স্মোকিং অবশ্যই বন্ধ করতে হবে, মোবিলাইজেশন, যদি পেশেন্ট ভালো থাকে 24 ঘন্টা পরে পোস্ট-সিসিউতে দিতে হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে ভালো থাকলে পেশেন্টকে রিহ্যাব মানে বাড়িতে যাওয়ার জন্য বলতে পারে। কিন্তু পেশেন্ট যদি কমপ্লিকেটেড থাকে, যতদিন পর্যন্ত কমপ্লিকেটেড থাকবে ততদিন পর্যন্ত পেশেন্ট হাসপাতালে থাকবে। এবং রিহ্যাবিলিটেশন, যেহেতু একটা এমআই হয়ে গেছে, এর 6 সপ্তাহ পর্যন্ত এর রেস্টে থাকা দরকার, কারণ ইনফ্রাক্ট যেটা হয়ে গেছে সেটা রিপ্লেস করতে গেলে 6 সপ্তাহের মতো লাগবে। এবং সেকেন্ডারি প্রিভেনশন ড্রাগ থেরাপি, কতগুলো আমাদের ড্রাগ আমাদের দিয়ে দিতে হবে, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। অক্সিজেন, তারপর মরফিন, ডুয়েল অ্যান্টিপ্লেটলেট মানে অ্যান্টিথ্রম্বোটিক, এটা বলি নাই, এটা লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা আমরা অ্যানেক্সোপারিন অথবা ফন্ডাফাইনেক্স দিতে পারবো, নাম কোটা জানলেই চলবে। এবং এই যে পিসিআই আমরা যে বলছি যে যদি আমাদের রোগী চেস্ট পেইন আসে, এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে, 120 মিনিটের মধ্যে সম্ভব হয় তাহলে পিসিআই করব 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে পিসিআই যদি সম্ভব না হয় তাহলে আমরা ফিব্রিনোলাইটিক থেরাপি দিয়ে দেব। এটা ফিব্রিন স্পেসিফিক থেরাপি, যেটা যদি আমরা স্ট্র্যাটেজি দেখি 0 আওয়ারে আমার ডায়াগনোসিস এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই, এবং আমি যদি 120 মিনিটের মধ্যে পিসিআই করতে পারি 120 মিনিটে আমি পিসিআই করে ফেলবো। যদি না পারি তাহলে ফিব্রিনোলাইটিক থেরাপি দেব, বোলাস ফিব্রিনোলাইটিক, এটা হলো টেনেক্টিপ্লেস। আমরা কিন্তু পারি না টেনেক্টিপ্লেস সবাইকে দিতে, আমরা তো স্ট্রেপ্টোকাইনেস দেই। স্ট্রেপ্টোকাইনেস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড or advocated or indicated in ST elevated MI, কিন্তু আমরা গরিব সেই জন্য আমরা দেই। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, সার্ক কান্ট্রি যেগুলো আছে সবগুলো স্ট্রেপ্টোকাইনেস দেয়। এরপরে যদি এটা মানে ভালো থাকে তাহলে প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারে পাঠাই দিতে হবে 24 ঘন্টার মধ্যে। যদি থ্রম্বোলাইটিক কাজ না করে তাহলে ইমিডিয়েটলি রেস্কিউ পিসিআই করবে, আর যদি কাজ করে তাহলে 24 ঘন্টার মধ্যে রুটিন পিসিআই করবে। 24 ঘন্টার পরে পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে কন্ট্রাইন্ডিকেটেড পিসিআই করা। এবং রিপারবিশন কাদের করব, যদি চেস্ট পেইন থাকে, 12 ঘন্টার কম সময় থাকে এবং এসটি সেগমেন্ট পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে, এই গ্রুপটারই শুধুমাত্র আমরা মানে রিপারবিশন করব, আইদার বাই প্রাইমারি পিসিআই অর থ্রম্বোলাইটিক। এবং আমরা কতগুলো রুটিন মেডিকেল থেরাপির কথা বলছি, ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, অ্যাসপ্রিন এবং ক্লোপিডগ্রেল 1 বছর পর্যন্ত চলবে, এবং তাই এরপরে লাইফ লং চলবে অ্যাসপ্রিন। বিটা ব্লকার আনলিমিটেড টাইম পর্যন্ত চলবে। বিটা ব্লকার প্রেসারের জন্য না, এটা চলবে তোমার হলো অ্যান্টি ইসকেমিক হিসাবে। লিপিড লোয়ারিং ড্রাগস মানে স্ট্যাটিন লাইফ লং চলবে, এবং অ্যাকর্ডিং টু 3 থেকে 6 মাস পর পর ব্লাড এই লিপিড লেভেল চেক করে দেখতে হবে, এবং এর লেভেল ডেফিনেটলি 100 নিচে নামাই নিয়ে আসতে হবে। এখন নতুন গাইডলাইন অনুসারে 40 মিলিমোল মানে পর্যন্ত নিয়ে আসা, মিলিগ্রাম পর্যন্ত নিয়ে আসার কথা বলছে। এসি ইনহিবিটর এবং এআরবি। এসি যদি পেশেন্টের এলবি ডিসফাংশন থাকে ডেফিনেটলি এসি ইনহিবিটর দিতে হবে। ডিসফাংশন মানে এলবি ইজেকশন ফাংশন যদি 40 এর নিচে থাকে, এবং কোনো পেশেন্ট যদি এসি ইনহিবিটর ইনটলারেন্ট থাকে তখন শুধুমাত্র তাকে এআরবি দিতে হবে, আদারওয়াইজ এআরবি কখনোই ইন্ডিকেটেড না। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, যদি পেশেন্টের এলবি ডিসফাংশন থাকে মানে ইজেকশন ফাংশন 40 এর নিচে থাকে, পেশেন্ট যদি ফেইলিওরে থাকে তখন তাকে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দিতে হবে। রুটিন নাইট্রেট ইউজ করার কোনো ইন্ডিকেশন নাই এবং এটা বেনিফিট নাই, বরং ক্ষতি করে। এই জিনিসটা বলার জন্য বলছি। দেখবা যে এমআই পরে পেশেন্টের চেস্ট পেইন নাই, কিন্তু স্যাররা রুটিনে নাইট্রেট লিখে দেয়, তাই সেটা মানে ইন্ডিকেটেড না।
আর তোমার বইয়ের মধ্যে আছে যে লেট ম্যানেজমেন্ট, এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে স্যারেরা। লেট ম্যানেজমেন্ট এটা একদম রিস্ক স্ট্র্যাটিফিকেশন, তারপর লাইফস্টাইল মডিফিকেশন, সেকেন্ডারি ড্রাগস, 5টা ড্রাগের কথা বলছি আমরা, এই যে ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, বিটা ব্লকার, এসি ইনহিবিটর এবং স্ট্যাটিন, রিহ্যাবিলিটেশন এবং ডিভাইস থেরাপি আছে, এটা দিতে পারবা। এবং এটা অলরেডি আমরা বলছি যে ফার্দার রিস্ক অ্যাসেসমেন্টের জন্য গ্রেস প্রোটোকল দিয়ে করতে পারি। এবং যদি আমরা দেখি যে পেশেন্টের ইস্কিমিয়া আছে, অ্যারিথমিয়া এবং এলভি ডিসফাংশন আছে, তাহলে তাকে আমরা এনজিওগ্রামের জন্য বলবো, নতুবা এনজিওগ্রামের জন্য বলার দরকার নাই। মোবিলাইজেশন আমরা বলে ফেলছি, 4 to 6 উইকস তাকে মোবিলাইজেশনের জন্য থাকবে, 3 থেকে 5 দিন। যদি কমপ্লিকেশন না থাকে ছুটি হতে পারে। করোনারি রিভাস্কুলারাইজেশন, পেশেন্ট প্রায় জিজ্ঞাসা করবে স্যার আমি কখন আমি এনজিওগ্রাম করব, তুমি বলবা যখন তার গ্রেস স্কোর 140-এর বেশি হবে, অথবা যখন মেডিকেল ম্যানেজমেন্টে তার চেস্ট পেইন কমবে না, ইসিজি তে এক্সটেন্সিভ চেঞ্জ থাকবে এবং খুব ইলেভেটেড প্লাজমা ট্রোপোনিন লেভেল থাকবে এবং প্রি এক্সিস্টিং স্টেবল এনজিনে থাকবে, তখন সেই সমস্ত ক্ষেত্রে করোনারি এনজিওগ্রাম ইন্ডিকেটেড। ডিভাইস থেরাপি একটা আছে, যেটা মানে পেশেন্টের যদি পারসিস্টেন্ট লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, লেস দেন ইজেকশন ফ্র্যাকশন 30% ডিসপাইট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট, তখন তাকে ডিভাইস থেরাপি দিতে হবে। ডিভাইস মানে হলো একটা পেসমেকার ইমপ্লান্টেশন করা হয়, যেটাকে আইসিডি বলে। পরীক্ষার সময় খুব কমনলি জিজ্ঞাসা করা হয় যে কি কি কমপ্লিকেশন হয়। যে কোনো ধরনের অ্যারিথমিয়া, রিকারেন্ট চেস্ট পেইন হতে পারে, ফেইলিওর হতে পারে, পেরিকার্ডাইটিস, মেকানিক্যাল কমপ্লিকেশন যে কর্ডা টেন্ডনে রাপচার হয়ে যেতে পারে, এমআর, অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ওয়াল রাপচার, এই সমস্ত ফ্রি ওয়াল রাপচার, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হতে পারে, এবং থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন, ওখানে থ্রোম্বাস জমতে পারে এবং থ্রোম্বাসটা ডিসলস্ট হতে পারে, এবং ইম্পেয়ার্ড ভেন্ট্রিকুলার ফাংশন। খুব টাইট করে মুখস্থ করে রাখবে, এগুলো যেন ভুল না থাকে। এবং আরেকটা জিনিস জিজ্ঞাসা করে কি কি অ্যারিথমিয়া তুমি মানে এমআই তোমায় দেখতে পারো, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এক্সিলেটেড এডিওভেন্ট্রিকুলার রিদম এবং ভেন্ট্রিকুলার একটোপিক্স, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটিএল টেকিকার্ডিয়া, সাইনাস ব্রেডিকার্ডিয়া এবং ব্লক থাকতে পারে। এই সমস্ত অ্যারিথমিয়া থাকে। এটা পরীক্ষার সময় স্যাররা খুবই ভালো মানে করতে গেলে তোমার জিজ্ঞাসা করে যে একটা তোমার এমআই হয়ে গেছে, এমআই হওয়ার পর কি হবে। যেখানে এমআই হয়ে গেছে সেটা ইনফ্যাক্ট এক্সপ্যানশন হয়, ডিভিশনের ছবিটা, এবং রিমেইনিং যে মায়োকার্ডিয়াম থাকে সেখানে ইনক্রিজড ওয়াল থাকে, সেখানে হাইপারট্রফি, আলটিমেটলি সেটা ডাইলেটেশন হয়। তাহলে ইনফ্যাক্ট এক্সপেনশন হয়, থ্রিনিং এন্ড স্ট্রেসিং হয়, এবং রিমেইনিং মায়োসাইডের ইনক্রিজড ওয়াল টেনশন থাকে, সেজন্য হাইপারট্রফি হয় এবং ডাইলেটেশন হয়। প্রগনোসিস প্রায় শেষের দিকে আমি প্রগনোসিস 50% ডেথ occurs within a few minutes without medical management, তাহলে 25% যে ডেথ হয়ে যায় কোনো মেডিকেল ম্যানেজমেন্টের ছাড়াই। 50% of death occurs within 24 hours। দেখো এত খারাপ, 50% এর মতো ডেথ 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। and 40% all affected patient will die within past month। তাহলে যত পেশেন্ট থাকুক না কেন 40% থাকবে না। প্রগনোসিস of those who survive to reach the hospital is much better, within 28% survival is 80%, মানে 28 দিন পর্যন্ত প্রায় 80% এর রোগী বাঁচে। প্রগনোসিস আসলে কতগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সেই ফ্যাক্টর গুলো হলো এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশন, যদি পারসিস্টেন্ট লেফট ভেন্ট্রাল ব্রাঞ্চ ব্লক থাকে, ট্রোপোনিন বেশি থাকে, লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, ওল্ডার এজ থাকে, ডিপ্রেশন যদি থাকে, এইগুলো হলো ওয়ার্স্ট প্রগনোসিস। একটা তোমাদের কোশ্চেন ছিল, সেই জন্য এই কোশ্চেনটা লিখে আনছি, মানে ইসের ভিতরে অসপিতে মানে রিটেনই কোশ্চেন ছিল, এমআই পেশেন্টের ওয়ার্স্ট প্রগনোসিস কোন কোন ক্ষেত্রে। Of those who survive an acute attack, more than 80% live more than further 1 year, about 70% 5 years, and 50% 10 years, and 25% 20 years। আর যাই হোক না কেন 25% মানুষ শুধুমাত্র 20 বছর পর্যন্ত বাঁচে, আর 80% মানে যদিও 1 বছর পর্যন্ত বাঁচে। এটা হলো প্রগনোসিস। Conclusion, I'm at the last slide. Despite numerous improvement in the management of acute coronary syndrome, it remains one of the leading cause of morbidity and mortality worldwide. The key step in the management of this includes rapid diagnosis. You will have to diagnose rapidly, prompt delivery of initial therapeutic agents, and immediate repercussion. সাথে সাথে repercussion করবে, either PCI or thrombolytics. মানে diligence in hospital management, তো in hospital management এর খুব ইম্পর্টেন্টলি
দিতে হবে and implementation of the secondary preventive strategy যে সমস্ত secondary preventive strategy আছে সেগুলো নিতে হবে যেমন ড্রাগ এর কথা আছে ড্রাগ গুলো ঠিক মতো করতে হবে রিস্ক ফ্যাক্টর মডুলেশন করতে হবে এবং রিহ্যাবিলিটেশনের মধ্যে তাকে থাকতে হবে with these few words I like to conclude here thank you very much for patience যদিও আমি কোনো কোশ্চেন নেওয়ার সুযোগ পাই নাই যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো স্যার গ্রেস প্রোটোকলটা তো স্যার একটা কম্পিউটারাইজড একটা মানে এটা তো সব সেটিং এ করা যাবে না তো অন্যান্য যে ফিচারগুলো করা যাবে এই গ্রেস প্রোটোকলটা করা যাবে হাতে গুনেও করা যায় 9টা প্যারামিটার আছে 9টা প্যারামিটারে তুমি যদি এই 9টা প্যারামিটার হাতে গুনেই করা মানে যেখানে করছে ডেভিডসন যেটা দিয়েছে হাতে গুনেই করা যায় তাই সেক্ষেত্রে একটু সময় লাগে গ্রেস প্রোটোকল করে মানে সে দেখতে আর কিন্তু সংক্ষেপে যদি তুমি দেখতে চাও যে গ্রেস প্রোটোকলটা আমরা তাহলে তুমি মানে পেশেন্টের ক্লিনিক্যাল ইলেকট্রিক্যাল এবং হেমোডাইনামিক স্ট্যাটাস এই তিনটে স্ট্যাটাস যদি তুমি দেখো ক্লিনিক্যাল হেমোডাইনামিক এবং ইলেকট্রিক্যাল স্ট্যাটাস যদি দেখো যদি পেশেন্টের অনগোয়িং চেস্ট পেইন থাকে পেশেন্টের ইসিজিতে যদি পারসিস্টেন্ট চেঞ্জ থাকে এবং পেশেন্টের যদি হাইপোটেনশন থাকে ফেইলিওর থাকে তাহলে এই অটোমেটিক্যালি তার কিন্তু বাড়তে থাকে যেমন এই যে মানে কেলিপ ক্লাস লাংসের মধ্যে ক্রেপস সিস্টোলিক ব্লাড প্রেশার যত কমবে তত হার্ট রেট যত বেশি থাকবে তত এইজ যত বেশি থাকবে তত এটা মানে ইসের ভিতরে আছে তোমার স্মার্টফোন যে মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মধ্যে এটা মানে ই করা আছে কন্টিনিউ করা আছে এটা তোমার থাকবে এবং তুমি দেখেও তুমি ই করতে পারো এছাড়াও তুমি যদি 2 ঘন্টার মধ্যে পেশেন্ট আসে পেশেন্টের যদি এসটি সেগমেন্ট ইলাভেশন থাকে তাহলে তুমি ইরেসপেক্ট অফ স্ট্র্যাটেজি তোমাকে পাঠিয়ে দিতে হবে প্রাইমারি পিসি এর জন্য স্যার হ্যাঁ বলো হ্যাঁ অবশ্যই এমআই এর পেশেন্টে তো স্যার ব্র্যাডিকার্ডিয়া স্যার এমনিতেই তো থাকতে পারে স্যার তো সেই ক্ষেত্রে বিটা ব্লকার স্যার ইউজ করে স্যার আরো স্যার হার্ট রেট কমে যেতে পারে কিনা স্যার এমআই তে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে টেকিকার্ডিয়াও থাকতে পারে তুমি ওখানে দেখছো যে এটিএল টেকিকার্ডিয়া থাকে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন পর্যন্ত থাকতে পারে যদি ভ্যাগাসটা যদি ওভার অ্যাক্টিভ থাকে তাহলে সেখানে ব্র্যাডিকার্ডিয়া থাকে এবং মানে ইসে দেওয়ার ক্ষেত্রে বিটা ব্লকার দেওয়ার ক্ষেত্রে তুমি চুজ করবা যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে তুমি বিটা ব্লকার দিবা না তো ডেফিনেটলি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড থাকবে যদি ই থাকে ব্র্যাডিকার্ডিয়া থাকে অথবা ব্লক থাকে 6 সাইনাস সিনড্রোম থাকে মানে ক্লাস ইন্ডিকেশন বিটা ব্লকারের ক্লাস কন্ট্রাইন্ডিকেশন যেগুলো আছে সেগুলো থাকবে থ্যাংক ইউ স্যার একটা প্রশ্ন ছিল স্যার ডেফিনেটলি স্যার নন এসটি এলিভেটেড এমআই তে স্যার বলছিলেন ফিব্রিনোলাইটিক দেওয়া হয় না ইউজুয়ালি এটা কেন স্যার এটাই তোমার পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে তুমি ধরে রাখো তোমাকে মানে আমি তো যে গত বছর তোমাদের মানে আগের ব্যাচটার সমস্ত কার্ডিওলজির মানে কোশ্চেন গুলো সলভ করে দিয়েছি এক্সিসে ওইখানে মানে যে কোশ্চেন গুলা তোমাদের ভাইবা বোর্ডে করে ওরা ওই ভাইবা বোর্ডের কোশ্চেন গুলো আমাকে দিচ্ছে সেই ভাইবা বোর্ডের কোশ্চেনের ভিতরে এই কোশ্চেনটা হর হামেশা সমস্ত মেডিকেল কলেজে স্যাররা করছে যে নন এসটিএমআই এবং এসটি এলিভেটেড এমআই ম্যানেজমেন্টের পার্থক্য কি পার্থক্য প্রথমে যেটা হইতেছে সেটা হইতেছে যে আমরা এখানে থ্রোম্বোলাইটিক থেরাপি দেই এসটি এলিভেটেড এমআই তে যদি প্রাইমারি পিসিআই করতে না পারি কিন্তু নন এসটিএমআই তে দেই না তার কারণ হইতেছে নন এসটিএমআই তে যে প্লেটিলেট মানে যে থ্রম্বাসটা হয় সেখানে থাকে প্লেটিলেট ম্যাক্সিমাম প্লেটিলেট থাকে প্লেটিলেট রিচ থ্রম্বাস থাকে প্লেটিলেটের উপরে থ্রোম্বোলাইটিকের কোনো কাজ নেই এই জন্য ওখানে দেওয়া হয় না এক আর ওইখানে ওই যে থ্রম্বাসটা যদি দেই ওই থ্রম্বাসটা মানে যদি চলে যায় আর একটা ডিস্টালি যে ওই থ্রম্বাসটা ডিসলস্ট হবে এবং ওই যে ওর যে আলসারেটেড যে প্লাগ থাকবে এই আলসারেটেড প্লাগটা আবার সে এক্সপোজ করে ফেলবে এখানে আবার আরেকটা থ্রম্বাস জমবে সেখানে সে আরো বেশি মানে থ্রম্বোটিক ইভেন্ট তৈরি করবে এই জন্য একটা প্লেটিলেট জমে যদি একটা আলসারেটেড প্লাগটা যদি কভার করে থাকে তাহলে দেখো একটা র সারফেস আনকভার্ড হয়ে গেল আর যদি এটাকে আমরা আবার খুলে দেই থ্রোম্বোলাইটিক দিয়ে তাহলে এটা আবার ডিস্টালি যে আটকে পড়বে আবার ই করবে আর এখানে 2 নম্বর করতে যেটা কাজও করবে না থ্রোম্বোলাইটিক
তোমরা বলবো 1 নম্বরে এটা প্লেটিলেট রিচ, সেই জন্য কাজ করবে। আর কোনো কোশ্চেন? স্যার একটা শুনছিলাম যে পেইনলেস এমআই, তো এনএসটিএমআই কি ওই পেইনলেস হতে পারে স্যার? কি 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 এমআই বলো? স্যার অনেক সময় মানে Pain- একটা শুনছি পেইনলেস ইএমআই হতে পারে। ওই যে আমি বলছি যে মানে এমআই প্রেজেন্টেশনের সময় তোমাকে কিন্তু আমি বলছি যে 30% এমআই মানে পেইনলেস থাকতে পারে, মানে ব্যথা মানে হয় না, কারণ পেইন তো একটা সাবজেক্টিভ ফিলিং। যাদের নসিসিটি রিসিপ্টর স্টিমুলেট হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, পেইনটা তোমার মানে পারসিভ করবে। এইটা এক একজনের এক এক রকম, বিশেষ করে ওল্ডার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট এবং মানে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে পেইন অনেক সময় অনুভব করতে পারে না পেশেন্টরা। 30% এমআই সাইলেন্ট এমআই হয়ে যায়। পেশেন্ট বলে যে আমি জানি না আমার কখনোই। মানে পেশেন্টকে ডায়াগনোস করার জন্য মানে কি নিয়ে আসবে আর কি নিয়ে প্রেজেন্ট করবে? এই সময় এই সমস্ত পেশেন্ট কখনোই আসে না, অথবা পেশেন্ট হলে অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট নিয়ে আসে। অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট কি মানে চেস্ট পেইন না, কিন্তু শর্টনেস অফ ব্রেথ থাকবে। পেশেন্ট বলবে যে স্যার আমি তো একটু অল্পতেই হাঁপাই যায়, একটু শ্বাসটা গরম হয়ে যায় কয়েকটা দিন ধরেই, আমি অল্প একটু কোনো কাজ করলেই দেখা যায় যে আমি আনডিউ টায়ার্ড হয়ে গেছি। তখন তোমরা ইসিজি করে দেখবা, ট্রোপনিং করে দেখা যাবে যে তার বেড়ে গেছে, ইসিজি তে চেঞ্জ চলে আসছে এবং ট্রোপনিন বেড়ে গেছে। জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার পিসিআই না করলে ক্লোপিডোগ্রেল দিব, আর হচ্ছে পিসিআই করলে প্রাসোগ্রেল, এটা কেন? আচ্ছা শোনো, মানে প্রাসোগ্রেল এবং টিকাগ্রেল ইটস এ ভেরি পোটেন্ট ড্রাগ, এবং পিসিআই করতে গেলে সেই ক্ষেত্রে থ্রম্বোটিক মানে স্টেটটা আরো বেশি অ্যাগ্রাভেট করে। যে একটা স্টেন্ট দেওয়া হয় এবং স্টেন্টের আগে একটা বেলুন দেওয়া হয়, বেলুন দিয়ে ওই জায়গাটায় মেডিকেল আরেকটা ডিজেকশন তৈরি করা হয়। পিজিসিএ কি, বিটিসিএ যে জায়গাটায় ওই একটা ওয়্যার পাস করে, ওই করোনা যেখানে তুমি দেখছো এত থ্রম্বোসিস হয়ে গেছে, ওইখানটা একটা ওয়্যার পাস করে, এবং ওয়্যার পাস করার পর একটা বেলুন পাস করে, বেলুন পাস করে সেখানে আরেকটা কম্প্রেশন দেয় বাইরে থেকে, এবং এই ওয়ালটার ভিতরে একটা মেডিকেল ডিসেকশন করে কন্ট্রোলড হইতে, যার জন্য আরেকটা থ্রম্বোটিক স্টেট মানে এই করা হয়, ইনভাইট করা হয়। সেই জন্য মোর পোটেন্ট অ্যান্টিপ্লেটিলেট দেওয়া হয়। মোর পোটেন্টের ভেতরে প্রাসোগ্রেল হলো বেস্ট। প্রাসোগ্রেল না পাওয়া গেলে টিকাগ্রেল, টিকাগ্রেল না পাওয়া গেলে ক্লোপিডোগ্রেল। কিন্তু যদি তুমি থ্রম্বোলাইটিক দাও, মানে তাহলে কিন্তু একমাত্র ড্রাগ অফ চয়েস হইতেছে ক্লোপিডোগ্রেল। স্ট্রেপ্টোকাইনেস যদি দিয়ে থাকো কোনো ক্রমে, তুমি মানে যদি এরপরে যদি প্রাসোগ্রেল এবং টিকাগ্রেল দাও, তাহলে পেশেন্টের ব্লিডিং বেশি হবে। এই জন্য মোর পোটেন্ট ড্রাগ গুলো শুধুমাত্র পিসিআই এর ক্ষেত্রে দেওয়া যাবে। এবং নন এসটি এলিভেটেড এমআই তোমার যদি ডায়াগনোসিস থাকে, তুমি এনজিওগ্রাম করার ক্ষেত্রে অ্যাসপিরিন দিতে পারবা, কিন্তু তুমি প্লাসোগ্রেল অথবা টিকাগ্রেল দিতে পারবা না, কারণ করোনারি অ্যানাটমি না জেনে, কারণ এই পেশেন্টের মানে বাইপাস লাগে কিনা এটা তো আমি জানি না। এই যদি বাইপাস লাগে, তাহলে যদি আমি একবার প্লাসোগ্রেল অথবা টিকাগ্রেল দিয়ে দেই, তাহলে এটার অ্যাকশন থাকবে 5 থেকে 7 দিন। এই 5 থেকে 7 দিন তাকে ওয়েট করতে হবে। তাই সেই জন্য করোনারি অ্যানাটমি না জানা পর্যন্ত, মানে এনজিওগ্রামটা করার না জানা পর্যন্ত, সেই ক্ষেত্রে ইসে দেওয়া হয় না, এই টিকাগ্রেল এবং প্লাসোগ্রেল দেওয়া হয় না। এবং এইটা প্লাসোগ্রেল টিকাগ্রেল করোনারি অ্যানাটমি দেখে দেখা যায় যে না এটা পিসিআই করা যাবে, তখন ওই প্লাসোগ্রেল এবং টিকাগ্রেল দেওয়া হয়, লোডিং ডোজ হিসেবে দিয়ে দেওয়া হয়। এবং কোন কোন ক্ষেত্রে ক্যানাগ্রেল আছে আইভি দিয়ে দেওয়া হয়, যাতে পোটেন্ট ইনহিবিশন করা যায় প্লেটিলেটকে, এই জন্য এটা মানে করে দেওয়া হয়। আর হলো মানে এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে এটা নাই, ওই যে মানে ই দেওয়ার মানে P2Y2 ইনহিবিটর, যেটা প্রি ট্রিটমেন্ট বলি আমরা, প্রি ট্রিটমেন্ট দিতে কোনো বাধা নাই। এসটি এলিভেটেড এমআই তে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে 4টা অ্যাসপিরিন এবং 4টা মানে ক্লোপিডোগ্রেল, মানে 300 মিলিগ্রামের ক্লোপিডোগ্রেল, কোন কোন ক্ষেত্রে 600 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়, 8টা ক্লোপিডোগ্রেলও দেওয়া হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার জাহিদ বলছিলাম ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার জাহিদ, সরি জি। স্যার ক্লাস স্যার
9:55 পর্যন্ত ছিল স্যার, এখানে সাইকিয়াট্রি ক্লাস আছে স্যার। আমি ছেড়ে দিচ্ছি, ওরা কোশ্চেন করছে সেই জন্য সরি আমি। আচ্ছা না ঠিক আছে, জি স্যার। স্যার সালাম আলাইকুম। আচ্ছা আমি তো স্টপ করে ফেলছি, এন্ড করে ফেলি।